হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো রয়েছো। তো আমরা অনেকদিন পরে অনলাইন ক্লাসে আমরা ফিরে এলাম। তো আমরা অনলাইন ক্লাসে দশম শ্রেণীর যে ভৌতবিজ্ঞান বইটার বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে সেইগুলো আমরা আলোচনা করে যাব। তোমরা ফলো করবে, শুনবে। যদি কোথাও সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে কোনো তোমাদের প্রবলেম থাকলে। তো আমরা প্রথম চ্যাপ্টার হিসাবে যেটা রয়েছে দশম শ্রেণীতে পরিবেশের জন্য ভাবনা। তো এই চ্যাপ্টারে তো মূল থিমটা কি, আমাদের যে এই পরিবেশ তাদের জন্য বা তার জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ পরিবেশের মধ্যেই আমরা বসবাস করি। তো পরিবেশ বলতে কি বোঝো নিশ্চয়ই তোমরা জানো যে আমাদের চারপাশের আশেপাশের সবকিছুকে নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। তো পরিবেশের প্রধান উপাদানগুলোর মধ্যে বায়ু একটা গুরুত্বপূর্ণ উপাদান, কিংবা জল, মাটি, এই সমস্ত কিছু যাদের মধ্যে বিভিন্ন জীবজ উপাদান আছে, অজীবজ উপাদানও রয়েছে। তো পরিবেশের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে যেটা রয়েছে সেই উপাদানগুলোর কথা চিন্তা করাটাই হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তো সেই জন্য পরিবেশের যে গুরুত্বপূর্ণ উপাদান বায়ুমণ্ডল বা বায়ু একটা উপাদান, সেই বায়ুটাকে আমরা এখানে আলোচনা করব। তো প্রথম এই পরিবেশের জন্য ভাবনা, এইখানে আমরা প্রথম ক্লাসে যেটা আলোচনা করব বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল অর্থাৎ বায়ুটা নিয়ে আলোচনা করব। তো বায়ুকে মণ্ডল বলা হচ্ছে কারণ পৃথিবীকে বেষ্টন করে, পৃথিবীর অভিকর্ষ টানে কি হচ্ছে সমস্ত বায়বীয় অংশটা পৃথিবীর খুব কাছাকাছি অংশের মধ্যেই বেষ্টিত রয়েছে, কোনো নিরবিচ্ছিন্ন ভাবেই রয়েছে। তো সেটা একটা মণ্ডল বলে বলা হচ্ছে। তো এই বায়ুমণ্ডলকে আমরা যে কয়েকটা বিভিন্ন ভাগে আমরা ভাগ করব, সেই ভাগগুলো কি? তো ফার্স্ট আলোচনার মধ্যে বায়ুমণ্ডলকে আমরা দুভাবে ভাগ করব। এক নম্বর হচ্ছে যদি উচ্চতার সঙ্গে উষ্ণতাটা কিভাবে পরিবর্তিত হয়, উষ্ণতার পরিবর্তন, এইটার উপর ভিত্তি করে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। দ্বিতীয় ভাবে আরেকভাবে আমরা বায়ুমণ্ডলটাকে ভাগ করতে পারি যে এই বায়ুমণ্ডলের উপাদানগুলোর যে বিভিন্ন গ্যাসগুলো রয়েছে তাদের অনুপাতের একটা তারতম্যের উপর ভিত্তি করে। তো সেটা হচ্ছে দ্বিতীয় একটা পয়েন্টের উপর তোমাদের যে উপাদানগুলির অনুপাতের উপর ভিত্তি করে, এই উপাদানগুলির অনুপাতের উপর ভিত্তি করে আমরা প্রধানত দুভাগে ভাগ করব। একটা হচ্ছে হোমোস্ফিয়ার, হোমো মানে যেখানটা উপাদানগুলোর মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত বজায় থাকবে, হোমোস্ফিয়ার। আর একটা হবে হেটারোস্ফিয়ার, হোমো আর হেটার। তো বায়ুমণ্ডলটা আমাদের এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত তার অস্তিত্ব অল্প অল্প করে আছে, তারপরে আর কোনো বায়ুমণ্ডলের অস্তিত্ব নেই। তো প্রায় দেখা গেছে আমরা যদি এটা পৃথিবীকে ধরে থাকি, সেইটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত অনুপাতগুলোর মধ্যে একটা সামঞ্জস্য বজায় আছে। তার উপরের অংশটার মধ্যে সামঞ্জস্যটা নেই, সেটাকে আমরা হেটারোস্ফিয়ার নাম দেব, আর এইটাকে আমরা হোমোস্ফিয়ার নাম দেব। তো এটা হচ্ছে প্রায় 100 কিমি ভূপৃষ্ঠ থেকে উঁচু পর্যন্ত বিস্তৃত, আর তার থেকে বাকি আমরা যদি 10,000 কিলোমিটার পর্যন্ত অস্তিত্ব আছে বলে ধরে থাকি, সেটা হচ্ছে হেটারোস্ফিয়ারের এই যে বিস্তৃতি। তো এটা হচ্ছে উপাদানের উপর ভিত্তি করে এই শ্রেণী বিভাগটা। আর যদি আমরা উচ্চতার সঙ্গে উষ্ণতাটা কিভাবে পরিবর্তিত হয় সেটা নিয়ে একটু আলোচনা করি। যে এটা যদি আমরা পৃথিবী ধরি, পৃথিবী পৃষ্ঠ থেকে যত উঁচুর দিকে উঠতে থাকবো আমরা, ক্রমান্বয়ে দেখা গেছে কখনো কখনো হচ্ছে কি যে উষ্ণতাটা কমতে থাকছে, আবার কখনো বাড়তে থাকছে। তো এই হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করেই আমরা এই উচ্চতার সঙ্গে উষ্ণতার যে পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা 6 ভাগে ভাগ করব, 6 ভাগে ভাগটা করব। তো আমরা সেই ভাগটার মধ্যে প্রথম যে ভাগটা ভূপৃষ্ঠ থেকে প্রায় দেখা গেছে যে 15-16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত এই অঞ্চল। তো এই যে উচ্চতাটার যে মানটা বিভিন্ন বইতে তোমরা বিভিন্ন পেতে পারো। তো সাধারণত ভূপৃষ্ঠ থেকে 15-16 কিলোমিটার পর্যন্ত একটা ভাগের অঞ্চলের মধ্যে বায়ুর যে উপাদানগুলোর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য যুক্ত দেখা যায়, সেইটাকে আমরা নাম দেব ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার।
তারপরে সেখান থেকে শুরু করে তার ওপরে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত যদি হয়, এটা প্রায় 50-60 কিলোমিটার অঞ্চল জুড়ে, প্রায় 60 কিলোমিটার অঞ্চল জুড়ে এটাকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই স্ট্র্যাটোস্ফিয়ার প্রত্যেকটা যে 22 স্তরের আমরা বিশেষ বৈশিষ্ট্য, তার উচ্চতা কত দূর পর্যন্ত, বিশেষ কি বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এখানে জাস্ট কয়েকটা স্তরগুলোকে আমরা ডিফাইন করে দিচ্ছি। তার উপরে রয়েছে, আমরা স্কেল অনুযায়ী আঁকতে পারছি না আমাদের এই লিমিটেশনের মধ্যে, তো স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে আমরা পাবো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। তার উপরে আমরা পাবো আয়োনোস্ফিয়ার। যার অপর আরো একটা নাম রয়েছে যে থার্মোস্ফিয়ার। তার উপরে রয়েছে যে এক্সোস্ফিয়ার। তার উপরে আমরা যতদূর পর্যন্ত বায়ুমণ্ডল আছে সেটাকে আমরা আর একটা নামেও ডেকে থাকি, ম্যাগনেটোস্ফিয়ার। তো এই হচ্ছে উচ্চতার সঙ্গে উষ্ণতাটা কিভাবে পরিবর্তিত হয় তার উপর ভিত্তি করে এই ছটা। তো সেটা কিভাবে ডিফাইন্ড হয়েছে, প্রথম যে স্তরটার কথা বললাম, এদের যে উচ্চতাটা আমরা জেনারেলি শূন্য থেকে এটা প্রায় 16 থেকে 20 কিলোমিটার পর্যন্ত ধরে থাকি প্রায় এটাকে। তারপরে যে স্তরটা রয়েছে সেটাকে আমরা প্রায় যে 50 কিলোমিটার, 45 থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার হিসাবে ধরবো। তো এখানে আর একটা স্ফিয়ার, যে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকের অংশে একটা বিশেষ প্রকারের যে উপাদানের অস্তিত্বটা বেশি থাকে, সেটা কি না ওজোন গ্যাস। ওজোন, যার সংকেত O3। তো সেই স্তরটার নাম কিন্তু আমরা ওজোনোস্ফিয়ার নাম দিয়ে থাকি। এটা একটা গুরুত্বপূর্ণ স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকের অংশটাতে, ঠিক আছে। তো সেই স্তরগুলো, এই স্তরগুলো সম্পর্কে ডিটেইলসে তোমরা বইটাকে খুঁটিয়ে পড়বে। আমরা এই সংক্ষিপ্ত অংশে যে ছোট্ট করে একটা ডিসক্রাইব করে দিচ্ছি বিষয়টাকে। তো সেটা হচ্ছে কি, উচ্চতার সঙ্গে উষ্ণতার যে পরিবর্তনটাকে আমরা যদি একটু গ্রাফিক্যালি আঁকার চেষ্টা করি, এইদিকে হচ্ছে উষ্ণতাটাকে আমরা যদি গ্রাফে প্লট করি, উষ্ণতাটা ধরো এইদিকে উষ্ণতাটা আমরা রাখছি, তাহলে 0 একটা মূল পজিশনে থাকছে, বা সাপোজ 0 লাইনটাকে একটু আমরা এইদিকে আঁকি। 0 লাইনটার সঙ্গে এইদিকে হচ্ছে নেগেটিভ, এইদিকে হচ্ছে পজিটিভ। প্রথম যে স্তরটা রয়েছে, এই স্তর পর্যন্ত উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা উষ্ণতাটাকে কমতে দেখব। প্রায় কততে পৌঁছে যাচ্ছে, প্রায় -50°C কাছাকাছি পৌঁছে যাচ্ছে হচ্ছে যে স্তরের যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস হতে হতে সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে প্রায় -50°C কাছাকাছি। তারপরের স্তরটা এখানে কিন্তু আচ্ছা, এই কিছু দর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে এই উষ্ণতাটা হ্রাস হচ্ছিল, হতে হতে এমন একটা ট্রানজিশন পজিশন, কিছু অঞ্চল জুড়ে 2-3 কিলোমিটার অঞ্চল জুড়ে কিন্তু কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি না। প্রত্যেকটা স্তর, এদের মাঝে কিন্তু একেবারে শার্পলি ডিফাইন কোনো বাউন্ডারি নেই। শুধু কি আছে, আমরা এখানে একটা কোনো পরিবর্তন হতে লক্ষ্য করি না। এটাকে আমরা ট্রপোপজ বলে বলবো। ঠিক সেরকম স্ট্র্যাটোপজ রয়েছে। প্রত্যেকটা যে স্তর আমরা পেয়েছি তার মাঝখানে একটা করে পজ আমরা পাবো, যে পজ মানে কি, যা পরিবর্তনটা যেন থেমে গেছে, ঠিক আছে। তো সেই এটা তাহলে পাবো ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ, থার্মোপজ, এক্সোপজ, এইরকম তো রয়েছে। তো প্রথম যে স্তরটাতে আমরা দেখলাম কি, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা হ্রাস হচ্ছিল। প্রায় 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য তোমরা প্রায় জেনেছো 6.4°C কাছাকাছি করে কমতে থাকে। তারপরে 2-3 কিলোমিটার অঞ্চলে পজ অঞ্চলটা রয়েছে। এর পরের স্তর কিন্তু আবার বিপরীত যে ধর্ম প্রদর্শন করে। এখানে আবার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়তে থাকছে, বাড়তে আবার ধরো এখানটায় শূন্য হয়ে গেল,
সরি শূন্য, আমাদের যেহেতু রেখাটাকে শূন্য ধরেছি, ধরো শূন্য হয়ে গেল। এটাই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারের পজের কাছে পৌঁছে গিয়ে এখানে ফিক্সড থাকছে। তারপরে স্তর যেটা রয়েছে মেসোস্ফিয়ার, সেখানে তোমরা দেখবে যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আবার যে উষ্ণতা হ্রাস হতে হতে -92-90 এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তো এই যে মানগুলো, এটা কিন্তু বিভিন্ন বইতে পরপর যত আপডেট হচ্ছে দেখবে চেঞ্জ হচ্ছে। কারণ কি, এটা তো আর স্টেবল কোনো জিনিস নয়, এটা পরিবেশের চেঞ্জের সঙ্গে সঙ্গে এই যে টেম্পারেচার গুলো কিন্তু চেঞ্জ করে। তো বিভিন্ন বইতে তোমরা পাবে কোথাও -100, কোথাও -90, কোথাও -93, এই অঞ্চলের কাছাকাছি, এইভাবে ধরো জেনারেলি -92 এর কাছাকাছি পৌঁছে গেছে। তোমরা যে বইগুলো ফলো করছো সেটা একটার মধ্যে দেখবে কি লেখা রয়েছে। তো এই স্তরের পর আবার পজ অঞ্চলে কোনো পরিবর্তন লক্ষ্য করবে না, সেই জায়গায় ফিক্সড থাকছে। তার পরবর্তী স্তর রয়েছে আয়োনোস্ফিয়ার। সেখানে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাটা আবার বাড়তে 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 কিন্তু শূন্য ক্রস করে প্রায় আমরা দেখতে পাবো, প্রায় এটা স্কেল অনুযায়ী এখানে নেই, ধরো এখানে স্কেলটা একটু বাড়ানো রয়েছে। তো এইখানে প্রায় 1600 ডিগ্রি 1200 ডিগ্রির কাছাকাছি তোমরা পৌঁছে যাবে। তাহলে এইটার পর থেকে আমরা ধীরে ধীরে সূর্যের কাছের দিকে পৌঁছে যাচ্ছি। তো এটা যদি পৃথিবীর হই, পৃথিবী থেকে ধীরে ধীরে সূর্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো এর পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তীতে টেম্পারেচার কিন্তু বাড়তেই থাকবে, আর কিন্তু কমতে থাকবে না। তো এইভাবে আমরা উচ্চতার সঙ্গে উষ্ণতার যে পরিবর্তনটার উপর ভিত্তি করে বায়ুমণ্ডলের স্তরগুলোকে এভাবে ভাগ করা রয়েছে। তো আজকের এই ক্লাসে আমরা যে স্তর বিন্যাসটা করলাম তোমরা ভালো করে বইতে দেখবে। এরপরে আমরা প্রত্যেকটা যে স্তরের একটু সংক্ষিপ্ত আলোচনাতে চলে যাচ্ছি। ফার্স্ট যদি আমরা ট্রপোস্ফিয়ারের কথাটা আমরা জানি, এখানে বায়ুমণ্ডলের মধ্যেই সবচেয়ে ঘনত্বযুক্ত অঞ্চল এটা ট্রপোস্ফিয়ার। এখানে সব ধরনের গ্যাসগুলো প্রায় রয়েছে, বেশি রয়েছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, এছাড়া কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আর বিভিন্ন যে জৈব গ্যাস গুলো মিথেন টিথেন সব মিলিয়ে 1% রয়েছে। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেনটা বেশি রয়েছে। এর পরের স্তর যেটা, এটা এই ট্রপোস্ফিয়ারের স্তরের আরো একটা নাম রয়েছে বিক্ষুব্ধ অঞ্চল বা ক্ষুব্ধ মণ্ডল নামে পরিচিত। এখানে কিন্তু ঝড়, বৃষ্টি, বজ্রপাত সবকিছুই ঘটতে দেখা যায়, এটা আবহাওয়ার পরিবর্তনের জন্য দায়ী। এর পরের স্তর যেটা রয়েছে সেটা হচ্ছে কি বলছি, স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে কিন্তু ধীরে ধীরে সেই ঝড় ঝঞ্ঝাটা হ্রাস পেয়ে যাচ্ছে, কিছুই থাকছে না, যেহেতু বায়ুর উপাদান ধীরে ধীরে কমে যাচ্ছে, জলীয় বাষ্পের পরিমাণও কমে যাচ্ছে। তো এইখানে এটাকে নাম দেওয়া হয়েছে শান্ত মণ্ডল। তো এই শান্ত মণ্ডলের মধ্য দিয়েই কিন্তু আমরা জানি জেট প্লেন যেগুলো চলাচল করে, সেই জন্য অনেক সময় যে জেট প্লেন চলে যাওয়ার পরে যে তার পেছনে যে ধোঁয়াটা অনেকক্ষণ থেকে যায়, পরে পরে ডিফিউজ করে। তো সেই জন্য ওটা জেট প্লেনের চলাচলটা আমরা ওই স্তরেই হয়ে থাকে। তো এই স্তরে যখন যায়, তো ওই স্তরের আমরা নিচের দিকের অংশটাকে আমরা ওজোনোস্ফিয়ার বলে বলেছি। ওজোন গ্যাসটা এখানে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। বায়ুমণ্ডলে যত পরিমাণ ওজন আছে তার 90% ধরতে পারো এইখানেই রয়েছে। তো এই যে ওজোন গ্যাসটার আঁশাটে গন্ধ বিশিষ্ট, এবং এর উৎপত্তি হয় প্রাকৃতিক ভাবেই হয়, আবার প্রাকৃতিক ভাবেই ধ্বংস হয়। এবং বর্তমানে কি হচ্ছে, এই ওজোন স্তর যে তার ঘনত্বটা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে মানুষের কার্যকলাপের দ্বারা, বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে বিভিন্ন উপাদানগুলো গিয়ে ওই স্তরটাকে ধ্বংস করছে। তো ওর সম্পর্কে আমরা আলাদা ক্লাসে জানবো। এরপরে এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটার উপর যে রয়েছে মেসোস্ফিয়ার, এইটাই হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর। আমরা দেখতে পাচ্ছি যে -92 পর্যন্ত পৌঁছে গেছিল। এইটাই হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তর। তো এই ক্লাসটাতে আমরা আপাতত ছোট্ট একটা ভিডিও রাখার জন্য আর বেশি বাড়াচ্ছি না। পরের ক্লাসে আমরা বাকি স্তরগুলো নিয়ে আলোচনা করব এবং ডিটেলসে ওজোন স্তরটাকে নিয়েও আলোচনা করবে। তোমরা বিভিন্ন বইটাকে পড়বে এবং জাস্ট সংক্ষিপ্ত আকারে দেখে নিয়ে তোমরা বিষয়ের বস্তুতে পৌঁছে যেতে পারবে। সেই জন্যই আমরা এই ভিডিওটা করলাম, তোমরা দেখবে।